একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? যে রাসায়নিকটা আপনার ক্রেডিট কার্ডকে শক্তপোক্ত বানায়, ঠিক সেই একই রাসায়নিক পরিবার আপনার রেনকোটটাকে নরম আর নমনীয় করে তোলে। একটু অদ্ভুত শোনায়, তাই না? এই রাসায়নিকগুলোর নাম হলো থ্যালেটস, যা আমাদের আধুনিক জীবনের প্রায় সব কিছুর সাথেই মিশে আছে। তো আজ আমরা এই অদৃশ্য কিন্তু সব জায়গায় থাকা প্লাস্টিকের রহস্যটাকেই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একবার চারিদিকে তাকিয়ে দেখুন, সকালের কফি কাপটা থেকে শুরু করে আমাদের গাড়ির ড্যাশবোর্ড, বাচ্চাদের খেলনা, এমনকি হাসপাতালের স্যালাইন ব্যাগ পর্যন্ত থ্যালেটস ছাড়া আজকের জীবনটা কল্পনাই করা যায় না। অনেক কসমেটিক্স কোম্পানি তাদের প্রোডাক্টে এটা ব্যবহার করে। আবার খাবারের প্যাকেজিং থেকেও এটা কিন্তু আমাদের শরীরে ঢুকে যেতে পারে। এই ছবিটা আসলে আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছে যে আমরা কতটা প্লাস্টিকের দুনিয়ায় বাস করি। এই সংখ্যাটা একবার দেখুন, ৯০ মিলিয়ন মেট্রিক টন। আর এটা কিন্তু শুধু এক ধরনের থ্যালেট, মানে তেরেফথ্যালিক অ্যাসিড বা টিপিএ এর বাৎসরিক ব্যবহারের হিসাব। এই পরিমাণটা ঠিক কতটা বিশাল যদি একটু ভাবি। এটা প্রায় ২৪৬টা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মোট ওজনের সমান। ভাবা যায়, প্রতি বছর এত বিপুল পরিমাণ প্লাস্টিক যে তৈরি হচ্ছে, তা আমাদের পরিবেশের উপর কি অসংখ্য চাপ ফেলছে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। তো এটা ঠিক যে থ্যালেটস আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিয়েছে, কিন্তু মুদ্রার তো আর একটা পিঠও থাকে, তাই না? এর একটা অন্ধকার দিকও আছে। এই সেকশনে আমরা এর দুটো প্রধান সমস্যা নিয়ে কথা বলবো। একটা হলো মাইক্রোপ্লাস্টিক দূষণ, আর অন্যটা হলো রাসায়নিক লিচিং বা চুইয়ে পড়া, যেটা সরাসরি আমাদের স্বাস্থ্যের জন্য একটা বড় ঝুঁকি। আচ্ছা, ব্যাপারটা খুব সহজ করে বোঝাই। ধরুন একটা ইটের দেয়াল। এখন পিট প্লাস্টিক হলো সেই দেয়ালের শক্ত মজবুত ইটগুলো, যা দিয়ে জলের বোতল বা জামাকাপড়ের ফাইবার তৈরি হয়। আর প্লাস্টিসাইজার বা পিএইচই হলো ওই ইটগুলোর মাঝখানে থাকা নরম মশলার মতো, যা প্লাস্টিককে নমনীয় করে। সমস্যাটা হলো এই মশলাটা ইটের সাথে খুব একটা শক্তভাবে লেগে থাকে না, ফলে এটা খুব সহজেই খসে পড়তে পারে, মানে পরিবেশ বা আমাদের খাবারের সাথে মিশে যেতে পারে। আর এই ঝোঁকের কারণেই ইউরোপিয়ান ইউনিয়ন ডিএইচপি, বিবিপি এবং ডিবিপির মতো কিছু নির্দিষ্ট পিএইকে অত্যন্ত উদ্বেগজনক পদার্থ বা সাবস্টেন্সেস অফ ভেরি হাই কনসার্ন হিসাবে লিস্টে ঢুকিয়েছে। মানে এগুলো এতটাই ক্ষতিকর যে শিশুদের খেলনা বা অন্যান্য পণ্যে এদের ব্যবহার এখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। যদি আরও নির্দিষ্ট করে বলি, এই পিএইচগুলো আমাদের শরীরের হরমোন সিস্টেমকে একদম ঘেঁটে দেয়। এ কারণে এদেরকে বলা হয় এন্ডোক্রাইন ডিসরাপ্টর। বিভিন্ন গবেষণায়, বিশেষ করে জার্নাল অফ হিউম্যান রিপ্রোডাকশনের মতো জার্নালে প্রকাশিত একাধিক বিশ্লেষণে এটা স্পষ্ট দেখা গেছে যে পিএই এর সংস্পর্শে আসা পুরুষদের শুক্রাণুর কোয়ালিটি বেশ কমে যায়। আর এ কারণেই বিশ্বজুড়ে নিয়ন্ত্রক সংস্থাগুলো এগুলোকে মারাত্মক পরিবেশ দূষক হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু এত সব খারাপ খবরের মধ্যে একটা আশার আলো আছে। এই বিশাল সমস্যার সমাধানটা হয়তো লুকিয়ে আছে একদম অপ্রত্যাশিত এক জায়গায়, আমাদের পায়ের তলার মাটিতেই। হ্যাঁ, আমি প্রকৃতির সবথেকে ক্ষুদ্র সৈনিক মানে অণুজীবদের কথাই বলছি। চলুন দেখি কিভাবে ওরা এই অসম্ভবকে সম্ভব করে তুলছে। দেখুন, প্রকৃতি সবসময় সেরা রিসাইক্লার। লক্ষ লক্ষ বছর ধরে তো মৃত জৈব জিনিসকে নতুন জীবনে বদলে দিয়েই আসছে। আর এখন সময়ের সাথে সাথে কিছু অণুজীব আমাদের ফেলে দেওয়া প্লাস্টিককেই নিজেদের খাবার হিসেবে ব্যবহার করতে শিখে গেছে। যেমন জাপানের একটা রিসাইক্লিং প্ল্যান্টে ইডিওনেলা সাকাইয়েন্সিস নামের এক ব্যাকটেরিয়া পাওয়া গেছে, যেটা সরাসরি পিইটি প্লাস্টিক খেয়েই বেঁচে থাকতে পারে। দারুণ না ব্যাপারটা? এখন প্রশ্ন হলো, অণুজীবরা এই জাদুর মতো কাজটা করে কিভাবে? উত্তরটা হলো এনজাইম দিয়ে। এনজাইম জিনিসটা কি? ভাবুন তো, এটা যেন একটা আণবিক কাঁচি। প্রত্যেকটা এনজাইম একটা নির্দিষ্ট রাসায়নিক বন্ড বা বাঁধনকে চেনে এবং একদম নিখুঁতভাবে শুধু সেটাকেই কেটে আলাদা করে দেয়। প্লাস্টিকের মতো লম্বা আর জটিল পলিমার চেইন ভাঙার জন্য ঠিক এমনই একটা নিখুঁত কাঁচি দরকার হয়। আর এই কাজে অণুজীবরা কিন্তু একা নয়, তাদের একটা দারুণ বিশেষজ্ঞ দল আছে। প্রথমে পিইটিএস নামের একটা এনজাইম প্লাস্টিকের লম্বা চেনের উপর অ্যাটাক করে সেটাকে বড় বড় টুকরোতে ভেঙে ফেলে। এরপর এমএইচইটিএস নামের আরেকটা এনজাইম এসে ওই ছোট টুকরোগুলোকে আরও ভেঙে একদম তার মৌলিক কণাতে পরিণত করে। অনেকটা কাটার মতো, তাই না? প্রথমে বড় করাত দিয়ে গুঁড়ি কাটা হয়, তারপর ছোট বাটাল দিয়ে বাকি কাজটা শেষ করা হয়। প্রকৃতির এই টুলগুলো অসাধারণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজ্ঞানীরা ভাবলেন, আচ্ছা, এদেরকে কি আরও উন্নত করা যায় না? আর এখান থেকেই শুরু হলো প্রকৃতির ডিজাইনকে ল্যাবে আরও শক্তিশালী করে তোলার একটা নতুন অধ্যায়, যাকে বলে প্রোটিন ইঞ্জিনিয়ারিং। কিন্তু তার আগে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি প্রকৃতিতেই প্লাস্টিক ভাঙার ব্যবস্থা থেকে থাকে, তাহলে আমাদের চারপাশে প্লাস্টিকের এত বড় বড় পাহাড় কেন কমছে না? এর কারণটা হলো
প্রাকৃতিক প্রক্রিয়াটা খুবই ধীর, আর তার ওপর বাণিজ্যিক প্লাস্টিকের গঠনটাই এমন যে এই প্রক্রিয়াটাকে প্রায় অসম্ভব করে তোলে। আসল সমস্যাটা হলো বাণিজ্যিক পিইটি প্লাস্টিকের গঠন। এটাকে যখন তৈরি করা হয় তখন তাপ দিয়ে এর অণুগুলোকে খুব শক্ত আর সুশৃঙ্খলভাবে সাজানো হয়। এটাকে বলে ক্রিস্টালাইন স্ট্রাকচার। এই গঠনটা একটা দুর্ভেদ্য দুর্গের মতো কাজ করে, যার দেওয়ালে ওই আণবিক কাঁচি মানে এনজাইম সহজে ঢুকতেই পারে না। আর এই দুর্গ ভাঙতে হলে প্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার, যেটা প্রকৃতিতে সচরাচর পাওয়া যায় না। আর এখানেই বিজ্ঞানীরা মাইক্রোব মেকানিকের ভূমিকায় নেমেছেন। তারা ল্যাবে জিনগত পরিবর্তন করে প্রাকৃতিক এনজাইমগুলোর গঠন বদলে দিচ্ছেন। এর ফলে সেগুলোর কাজ করার ক্ষমতা বাড়ছে, সেগুলো আরও বেশি তাপ সহ্য করতে পারছে, যাতে ওই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বাণিজ্যিক প্লাস্টিকের দুর্ভেদ্য দুর্গটা ভেঙে ফেলা যায়। আর এর ফলাফল এক কথায় অবিশ্বাস্য। বিজ্ঞানীরা দুটো আলাদা প্রাকৃতিক এনজাইমের সেরা অংশগুলো মিলিয়ে এলসিসি নামে একটা সুপার এনজাইম তৈরি করেছেন। ফরাসি কোম্পানি কার্বিওসের গবেষণায় দেখা গেছে এই এনজাইমটা মাত্র 10 ঘন্টার মধ্যে সাধারণ ব্যবহৃত পিইটি বর্জ্যের 90%কে তার মৌলিক উপাদানে ভেঙে ফেলতে পারে। এটা প্রমাণ করে যে এই প্রযুক্তি এখন আর শুধু ল্যাবের মধ্যে আটকে নেই, এটা বাস্তবেও কাজ করছে। তো এখন আমরা এই আলোচনার সবচেয়ে আশাবাদী আর ইন্টারেস্টিং অংশে চলে এসেছি। এখন লক্ষ্যটা আর শুধু প্লাস্টিক ধ্বংস করা নয়, বরং আবর্জনাকে সম্পদে পরিণত করা। আর এখানেই একটা সত্যিকারের বৃত্তাকার অর্থনীতির বা সার্কুলার ইকোনমির সম্ভাবনা লুকিয়ে আছে। এই আইডিয়াটাকে বলা হয় ভ্যালরাইজেশন, মানে মূল্য যোগ করা। একবার ভাবুন তো, ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে যদি দামি ভ্যানিলিন, যেটা আমরা আইসক্রিমে ব্যবহার করি, বা শক্তিশালী বায়োপ্লাস্টিক তৈরি করা যায়, তাহলে কেমন হবে? আবর্জনা তখন আর আবর্জনা থাকবে না, হয়ে উঠবে একটা মূল্যবান কাঁচামাল। অণুজীবরা এই অসাধারণ কাজটা করে ক্যাটাবলিক ফানেলিং নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে। তারা এনজাইম দিয়ে ভাঙা প্লাস্টিকের মৌলিক উপাদানগুলোকে তাদের কোষের ভেতরে শুষে নেয়, এরপর সেগুলোকে নিজেদের হজম প্রক্রিয়ার একটা অংশ বানিয়ে ফেলে, ঠিক যেমন আমরা শর্করা ভেঙে শক্তি তৈরি করি। আর এই উপাদানগুলোই পরে তাদের জন্য নতুন কিছু তৈরি করার কাঁচামাল হয়ে ওঠে। পুরো প্রক্রিয়াটা আসলে 3টে সহজ ধাপে হয়। 1. সুপার এনজাইম দিয়ে প্লাস্টিককে তার মৌলিক বিল্ডিং ব্লকে ভাঙা। 2. সেই বিল্ডিং ব্লকগুলোকে ইঞ্জিনিয়ার্ড অণুজীবের ভেতরে ঢুকিয়ে দেওয়া। আর 3. ওই অণুজীবকে একটা জীবন্ত কারখানার মতো ব্যবহার করে মূল্যবান নতুন জিনিস যেমন বায়োসারফ্যাক্ট্যান্ট বা বিশেষ ধরনের নাইলন তৈরি করা। কার্বিয়স বা আমেরিকার ডিএনএ স্ক্রিপ্টের মতো কোম্পানিগুলো কিন্তু ইতিমধ্যেই এই প্রযুক্তিকে বাণিজ্যিক রূপ দেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে। এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় আসছে, কি হবে যদি ভবিষ্যতের বড় বড় শিল্প কারখানাগুলো আর লোহা বা ইস্পাতের তৈরি না হয়ে এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী অণুজীব কোষ দিয়ে তৈরি হয়? এই প্রযুক্তিকে সমর্থন করার মানে হল এমন একটা ভবিষ্যৎ বেছে নেওয়া যেখানে আমাদের বর্জ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে। এটা শুধু দূষণের একটা সমাধান নয়, এটা হতে পারে একটা নতুন শিল্প বিপ্লবের শুরু।